Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, জেনারেল ইংলিশ এমসিকিউ সিরিজের আজকে এটি তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 to 10 আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 11 to 20 আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 21 to 30 আলোচনা করব। তোমরা জানো এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা 10টি করে ইংলিশ গ্রামারের প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং ওই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা 10টি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে অবগত হই। রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আর 10টি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে জেনে নিই। কিন্তু তার আগে তোমরা যদি প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো মূল আলোচনাটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ক্লাসের সিস্টেম সম্পর্কে তো তোমাদের জানাই আছে। এখানে আমি একটি করে গ্রামারের মাল্টিপল চয়েস কোশ্চেন দেখাই, তারপরে তার বিকল্পগুলি নিয়ে তার অপশনগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এবং সেই প্রশ্নের সঙ্গে গ্রামারের কোন রুলস কোন কনসেপ্ট জড়িত সেটা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করি এবং তার ভিত্তিতে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। রাইট? তাহলে চলো আমরা এবার এক একটি করে প্রশ্ন দেখি এবং তার উত্তর খোঁজার চেষ্টা করি। লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 21। কি দেখতে পাচ্ছি? আওয়ার স্কুল ওয়াজ ড্যাশ 20 years ago। অপশনে কি আছে? ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডিং, ফাইন্ডিং। ভিডিওটি পজ করো আর উত্তর খোঁজার চেষ্টা করো। ভাবা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটির উত্তর জানার জন্য আমাদেরকে দুটি ভার্ব সম্পর্কে জানতে হবে, ফাইন্ড এবং ফাউন্ড। মনে রাখতে হবে ফাইন্ড মানে খোঁজা আর ফাউন্ড মানে স্থাপন করা। এরা দুটি কিন্তু ভিন্ন ভিন্ন ভার্ব, আলাদা আলাদা শব্দ। রাইট? তাহলে ফাইন্ড মানে খোঁজা, এর পাঁচটি ফর্ম কি? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ডিং, ফাইন্ডস। ক্লিয়ার? আর ফাউন্ড মানে স্থাপন করা, এর পাঁচটি ফর্ম কি? ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড, ফাউন্ডিং, ফাউন্ডস। তাহলে এবারে আমাদের প্রশ্নটি লক্ষ্য করো। আওয়ার স্কুল ওয়াজ ড্যাশ 20 years ago। আমাদের বিদ্যালয়টি 20 বছর আগে খোঁজা হয়েছিল না স্থাপন করা হয়েছিল? অফকোর্স স্থাপন করা হয়েছিল। আচ্ছা, এবারে প্রশ্নটি লক্ষ্য করো, ওয়াজ আছে মানে ভার্ব বি আছে। প্রশ্নটি অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আছে আর প্যাসিভ ভয়েস আমরা কি জানি? ভার্ব বি প্লাস ভার্ব 3। তাহলে ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে স্থাপন করা অর্থে আমরা ভার্বের থার্ড ফর্ম কোনটা ব্যবহার করব? যদি ফাইন্ড হয় তাহলে ফাউন্ড, আর যদি ফাউন্ড হয় তাহলে এর থার্ড ফর্ম ফাউন্ডেড। তাহলে কোনটা হবে? অফকোর্স ফাউন্ড মানে স্থাপন করা, তাহলে ফাউন্ডের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে উত্তর হবে ফাউন্ডেড। তাহলে আওয়ার স্কুল ওয়াজ ফাউন্ডেড 20 years ago। বোঝা গেল? এই যে ফাইন্ড আর ফাউন্ড এগুলিকে বলা হয় কনফিউজিং ভার্ব। খুব শীঘ্রই আমি কনফিউজিং ভার্ব নিয়ে একটি সেপারেট ক্লাস পোস্ট করব। ওখানে আমি এই ধরনের ভার্বগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো এবারে আমরা কোশ্চেন নাম্বার 22 দেখে নিই। এবারে কি দেখতে পাচ্ছি? আই এম সিনিয়র ড্যাশ ইউ। অপশনে কি আছে? দেন, টু, ফ্রম, অফ। আবার ভিডিওটি পজ করো আর উত্তর খোঁজার চেষ্টা করো। উত্তর খোঁজা হয়ে গেছে। চলো এবার বিষয়টিকে বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে এই প্রশ্নটি ডিগ্রি থেকে আছে। রাইট? আর আমাদের জানা থাকতে হবে যে বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের শেষে ও আর থাকে, যেমন সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র ইত্যাদি ইত্যাদি। এই অ্যাডজেক্টিভগুলিকে ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়। এই ল্যাটিন অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের দুটি কথা মনে রাখতে হবে। কয়টি? দুটি কথা মনে রাখতে হবে। কি কি? যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ও আর থাকে এই অ্যাডজেক্টিভগুলি জন্মগতই কম্প্যারেটিভ, অর্থাৎ এরা সর্বদা কম্প্যারেটিভ, এদের পজিটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম হয় না। ক্লিয়ার? নেক্সট দ্বিতীয় পয়েন্ট কি? যে এরা যদিও কম্প্যারেটিভ তা সত্ত্বেও এদের পরে দেন নয় টু ব্যবহার করতে হয়। তাহলে মনে থাকবে যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ও আর থাকে এরা জেনারেলি ল্যাটিন অ্যাডজেক্টিভ হয়। এই অ্যাডজেক্টিভগুলি সর্বদা কম্প্যারেটিভ, এদের পজিটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয় না। আর নেক্সট এদের পরে দেন নয় টু ব্যবহার করতে হয়। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো। আই এম সিনিয়র, সিনিয়র লাস্টে ও আর আছে, এর মানে এটা ল্যাটিন অ্যাডজেক্টিভ। আর আমরা কি জানলাম? ল্যাটিন অ্যাডজেক্টিভের পরে দেন নয় টু ব্যবহার করতে হয়। তাহলে আই এম সিনিয়র টু ইউ। গট ইট? ভালো লাগছে তোমাদের? ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো আর ক্লাসগুলি তোমাদের ইউজফুল মনে হচ্ছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবে না। রাইট? চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 23 দেখে নিই। এবারে কি আছে? দিস ইজ দ্য সেম গার্ল ড্যাশ বিট্রেড মি। অপশন কি? হু, হুইচ, হোয়াট এবং দ্যাট। ভিডিওটি পজ করো আর উত্তর খোঁজার চেষ্টা করো। খোঁজা হয়ে গেছে? কি উত্তর? Yes, very simple. So this is the same girl who betrayed me. কারণ গার্ল ব্যক্তি আর আমরা জানি ব্যক্তির জন্য হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। রাইট? মোটেও নয়। এখানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট জানতে হবে। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিতভাবে প্রোনাউন পার্ট 2 ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে প্রোনাউনের সেকেন্ড ক্লাসটি দেখে নিও। চলো এখানে আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। অপশনে আমাদের যে 4টি শব্দ দেওয়া আছে হু, হুইচ, হোয়াট এবং দ্যাট, এরা রিলেটিভ প্রোনাউন। প্রথমে রিলেটিভ প্রোনাউন কি এটা বুঝে নাও। লক্ষ্য করো স্ক্রিনে দুটি বাক্য, আই স রোহান অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং। আবার আমি লিখেছি আই স রোহান হু ওয়াজ প্লেয়িং। দুটি বাক্যের অর্থই এক, আমি রোহানকে দেখেছিলাম এবং সে খেলছিল।
লক্ষ্য করো প্রথম বাক্যে অ্যান্ড আছে। অ্যান্ড কি স্যার? কনজাংশন। কনজাংশনের কাজ কি? এরা দুটি ক্লজকে যুক্ত করবে, দুটি শব্দকে যুক্ত করবে, রাইট? আচ্ছা, নিচের বাক্যে লক্ষ্য করো আমরা অ্যান্ড দিইনি, কি আছে? হু ব্যবহার করেছি। তাহলে এই হু দুটি ক্লজকে যুক্ত করার কাজ করছে, অর্থাৎ উপরের বাক্যে অ্যান্ড যা কাজ করছে নিচের বাক্যে হু তাই করছে। তাহলে হু যেহেতু দুটি ক্লজকে রিলেট করছে ওই জন্য এর নাম রিলেটিভ। বোঝা গেল? আচ্ছা, উপরে আবার লক্ষ্য করো অ্যান্ডের পরে আমরা কি দিয়েছি? হি। হি প্রোনাউন। কিন্তু লক্ষ্য করো নিচে আমরা হি দিইনি, এখানে হু আছে। তাহলে হি প্রোনাউন, আর হি এর কাজ মানে প্রোনাউনের কাজ এখানে হু করছে, ওই জন্য এর নাম প্রোনাউন। তাহলে হু দুটি ক্লজকে রিলেট করছে ওই জন্য এর নাম রিলেটিভ, আর এ প্রোনাউনেরও কাজ করছে ওই জন্য এর নাম প্রোনাউন। এই জন্যই এই শব্দগুলিকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। ক্লিয়ার হলো? আমাদের মনে রাখতে হবে যে হু ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই স আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম যে ছিল অন্ধ। এখানে হু দা ম্যানকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এই যে হু এটি রিলেটিভ প্রোনাউন, এটা তো আমরা জেনেই গেলাম, কিন্তু হু কাকে বোঝাচ্ছে? দা ম্যানকে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই রিলেটিভ প্রোনাউনগুলির আগে কোনো না কোনো নাউন প্রোনাউন থাকবে যার সম্পর্কে ওরা বর্ণনা দিবে। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউন থাকবে যার সম্পর্কে ওরা বর্ণনা দেয় সেই নাউন বা প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যাক্সিডেন্ট, নট অ্যাক্সিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী। মনে থাকবে কি বললাম? যে রিলেটিভ প্রোনাউনের আগে কোনো না কোনো নাউন প্রোনাউন থাকবেই যার সম্পর্কে ওরা বর্ণনা দিবে। রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিবে সেই নাউন প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার হুইচ। আচ্ছা, হুইচ এটিও রিলেটিভ প্রোনাউন। হুইচ ব্যক্তি বাদ দিয়ে সব কিছুর জন্য ব্যবহৃত হয়। যেমন আই স আ ডগ হুইচ ওয়াজ বার্কিং, আমি একটি কুকুরকে দেখেছিলাম যেটি ঘেউ ঘেউ করছিল। বার্ক কুকুরের ডাককে বলা হয়। তাহলে এখানে লক্ষ্য করো হুইচ দা ডগের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, রাইট? আরও বলতে পারি আই হ্যাভ এ পেন হুইচ ইজ নিউ, আমার একটি কলম আছে যেটি হয় নতুন। লক্ষ্য করো এখানে হুইচ দা পেনকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট। হোয়াট এটিও জড়বস্তুর জন্য ব্যবহৃত হয়। উদাহরণ লক্ষ্য করো, ইউ ক্যান টেক দ্য বুক হোয়াট ইউ ওয়ান্ট। বলো তো এই বাক্যটিতে কিছু ভুল আছে? লক্ষ্য করো এখানে হোয়াট আছে, আর আমরা কি জানলাম? হোয়াট জড়বস্তুর জন্যই ব্যবহৃত হয়। তাহলে হোয়াটের আগে লক্ষ্য করো বুক আছে, তাহলে বুক তো জড়বস্তুই, তাহলে এই বাক্যটিতে কোনো মিস্টেক নেই, তাই তো? কি বললে? মিস্টেক আছে? ইয়েস, অফকোর্স এখানে মিস্টেক আছে। মনে রাখতে হবে যে হু এবং হুইচ এদের থেকে হোয়াট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা এখানে যে চারটি রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি, হু, হুইচ, হোয়াট এবং দ্যাট, এই চারটির মধ্যে হু, হুইচ এবং দ্যাট এই রিলেটিভ প্রোনাউনগুলির আগে কোনো না কোনো অ্যান্টিসিডেন্ট থাকবেই, অর্থাৎ এদের আগে কোনো না কোনো নাউন প্রোনাউন থাকবেই। যদি না থাকে তাহলে ভুল। কিন্তু হোয়াট এমন একটি রিলেটিভ প্রোনাউন যার অ্যান্টিসিডেন্ট থাকে না, অর্থাৎ যার আগে কোনো নাউন প্রোনাউন থাকবে না। যদি থাকে তাহলে ভুল। পার্থক্য বোঝা গেল? হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসাবে এর আগে কোনো নাউন প্রোনাউন থাকবে না, কিন্তু বাকি তিনটি রিলেটিভ প্রোনাউনের আগে কোনো না কোনো অ্যান্টিসিডেন্ট বা কোনো না কোনো নাউন প্রোনাউন থাকবেই। তাহলে এই বাক্যটিকে আমরা দুভাবে ঠিক করতে পারি। হয় বুক সরাও, ইউ ক্যান টেক হোয়াট ইউ ওয়ান্ট, এটা হতে পারে, বা ইউ ক্যান টেক দ্য বুক হুইচ ইউ ওয়ান্ট। যদি বুক ব্যবহার করো তাহলে হুইচ ব্যবহার করতে হবে, আর যদি হোয়াট ব্যবহার করো তাহলে বুক বাদ দিতে হবে। পয়েন্ট ক্লিয়ার? এবারে আসো দ্যাট। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাট এমন এক রিলেটিভ প্রোনাউন যা ব্যক্তির জন্যও বসে আবার জড়বস্তুর জন্যও ব্যবহৃত হয়। যেমন লক্ষ্য করো, আই স দ্য বয় হু ওয়াজ প্লেয়িং। আমরা এই বাক্যটিকে আবার বলতে পারি, আই স দ্য বয় দ্যাট ওয়াজ প্লেয়িং। দুটোই ঠিক, অর্থের কোনো পরিবর্তন নেই। তাহলে হু ব্যক্তিকে বোঝাতে বসে, ব্যক্তির জন্য আমরা এখানে দ্যাটও ব্যবহার করতে পারি। আমরা আবার বলতে পারি দিস ইজ দ্য হাউস হুইচ মাই ফাদার বিল্ট। এই সেই বাড়ি যেটি আমার বাবা নির্মাণ করেছিলেন। আমরা আবার বলতে পারি যে দিস ইজ দ্য হাউস দ্যাট মাই ফাদার বিল্ট। এই সেই বাড়ি যেটি আমার বাবা নির্মাণ করেছিলেন। অর্থের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা কি জানতে পারলাম? যে হু এবং হুইচ এই দুটির পরিবর্তেই, অর্থাৎ ব্যক্তি এবং বস্তু দুটির জন্যই আমরা দ্যাট ব্যবহার করতে পারি। পয়েন্ট ক্লিয়ার? তাহলে আমরা চারটি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে এখানে জেনে গেলাম। এবারে বলো উত্তর কি হবে? দিস ইজ দ্য সেম গার্ল ড্যাশ বিট্রেড মি। স্যার হু হবে, রাইট? এই প্রশ্নটিতে যে কনসেপ্টটি জড়িত আমরা এখনো ওটি আলোচনা করি। এবারে এসো বন্ধুরা, মনে রাখতে হবে যে পাঁচটি এমন কেস আছে। কয়টি? পাঁচটি এমন কন্ডিশন আছে যেখানে হুও নয় আর হুইচও নয়, দ্যাট ব্যবহার করতে হয়। ওখানে হু হুইচ কোনোটাই ব্যবহার করা যাবে না, ওখানে শুধুমাত্র দ্যাটই ব্যবহার করতে হবে। কি কি পাঁচটা কন্ডিশন লক্ষ্য করো। নাম্বার 1, অনলি এবং নান এর পরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ওখানে দ্যাট ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 2, দা সেম, দা ফিউ, দা লিটল এরপরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ওখানেও দ্যাট ব্যবহার করতে হবে, হুইচ বা হু ব্যবহার করা যাবে না।
নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রির পরে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে ওখানেও দ্যাট ব্যবহার করতে হবে, হু হুইচ ব্যবহার করা যাবে না। নাম্বার 4, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, থিং যুক্ত যত প্রোনাউন আছে তারপরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে ওখানে দ্যাট ব্যবহার করতে হবে। এন্ড নাম্বার 5, অল বলতে যদি এভরিথিং বোঝায় তাহলে ওই অলের পরেও রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। বোঝা গেল? উদাহরণ লক্ষ্য করো, দিস ইজ দ্য বেস্ট হোটেল হুইচ আই হ্যাভ এভার সিন। বলো তো এই বাক্যটি ঠিক না ভুল? স্যার ভুল হয়ে গেল। কি ভুল হলো? দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, রাইট? আর সুপারলেটিভ ডিগ্রির পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে কি ব্যবহার করতে হয় আমরা কি জানলাম? দ্যাট। তাহলে এখানে হুইচ নয়, দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে দিস ইজ দ্য বেস্ট হোটেল দ্যাট আই হ্যাভ এভার সিন। পয়েন্ট ক্লিয়ার হলো? এবার তো নিশ্চয়ই বুঝে গেছো। চলো এবার প্রশ্নটি লক্ষ্য করি, দিস ইজ দ্য সেম গার্ল ড্যাশ বিট্রেড মি। কি আছে? দ্য সেম। আর আমরা নিয়মে কি জানলাম? দ্য সেম, দ্য ফিউ, দ্য লিটিল এগুলির পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে সবসময় দ্যাট ব্যবহার করতে হয়। ইয়েস, তাহলে হু নয়, এখানে দ্যাট ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য সেম গার্ল দ্যাট বিট্রেড মি। এই সেই মেয়ে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কি দুঃখজনক উদাহরণ, রাইট? ইয়েস, ভালো লাগলো? কনসেপ্টটা বোঝা গেল? রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু ধারণা পরিষ্কার হলো। রিলেটিভ প্রোনাউনকে আরো বিস্তারিতভাবে জানতে হলে ওই যে তোমাদের বললাম প্রোনাউনের সেকেন্ড ক্লাসটি তোমরা দেখে নিও, ওখানে আমি বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে আলোচনা করেছি। যদি এখনো কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটিকে আবার একটু ব্যাক করে ভালো করে আরেকবার শুনে নিও, আশা করি সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। কোশ্চেন নাম্বার 24, এবারে কি আছে? ওয়ান শুড অবে ড্যাশ প্যারেন্টস। অপশন হিজ, হার, ওয়ান্স এবং ওয়ান্স। ভিডিওটিকে পজ করো, আবার উত্তর খোঁজার চেষ্টা করো। খোঁজা হয়ে গেছে? চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে কোনো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, শুধু ওয়ান, এভরি ওয়ান, সামন, এনিওয়ান, ওগুলো না, কিন্তু শুধু ওয়ান। যদি কোনো বাক্যের সাবজেক্ট শুধু ওয়ান হয় তাহলে ওর পরিবর্তে আমরা যাই বসাই, অর্থাৎ অবজেক্ট, ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ যাই বসাই না কেন, ওখানে ওয়ান ব্যবহার করতে হবে। ওয়ানের পরিবর্তে অন্য কোনো প্রোনাউন ব্যবহার করা যাবে না। তাহলে হিজ আর হার বাদ, রাইট? এবারে থাকলো ওয়ান্স, কিন্তু লক্ষ্য করো ওয়ান্স এখানে দু ধরনের আছে। একটি ওয়ানের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, আর একটির উপরে শুধু এস আছে, অ্যাপোস্ট্রফি নেই। তাহলে কোনটা হবে? মনে রাখতে হবে যে ওয়ান এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স, অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স। এটা হচ্ছে ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই মানে আমি, এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাই মানে আমার। ঠিক ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স। কিন্তু আরেকটি যে ওয়ান্স আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাপোস্ট্রফি নেই, শুধু এস আছে, এই ওয়ান্স হচ্ছে ওয়ান এর প্লুরাল। ওয়ান মানে একটি, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ান্স। আমরা বলতে পারি রোহান ইজ দ্য অনলি ওয়ান লেফট হিয়ার। এখানে রোহান একজন, আর একজনের বদলে আমরা এখানে ওয়ান ব্যবহার করেছি। কিন্তু আমরা আবার বলতে পারি ইউ অ্যান্ড আই আর দ্য অনলি ওয়ান্স লেফট হিয়ার। এখানে লক্ষ্য করো ইউ অ্যান্ড আই দুজন চলে এসছে, আর দুজনের পরিবর্তে আমরা এখানে লক্ষ্য করো ওয়ান্স ব্যবহার করেছি, প্লুরাল। তাহলে ওয়ান সিঙ্গুলার আর ওয়ান্স এটি হচ্ছে প্লুরাল। আর ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স, অ্যাপোস্ট্রফি এস। পয়েন্ট ক্লিয়ার? তাহলে এবারে বলো ওয়ান শুড অবে ড্যাশ প্যারেন্টস। কি হবে? ওয়ান্স প্যারেন্টস, রাইট? তাহলে ওয়ান শুড হবে ওয়ান্স প্যারেন্টস। আশা করি বুঝে গেছো। চলো এবার নেক্সট কোশ্চেনে জাম্প করি। ভালো লাগছে তো তোমাদের? ইউজফুল মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে, নাহলে এতক্ষণ ভিডিও দেখতেই না তোমরা, রাইট? যদি ভালো মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো লেটস কন্টিনিউ। কোশ্চেন নাম্বার 25, হি হার্ট হিমসেলফ। ভয়েস চেঞ্জ। অপশন কি দেওয়া আছে? হিমসেলফ ইজ হার্ট বাই হিম, হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, হি ইজ হার্ট বাই হিমসেলফ, আর হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, আমরা ভয়েস চেঞ্জে কি জানি? যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, রাইট? কিন্তু এই ক্ষেত্রে এমনটা হবে না। আমাদের মনে রাখতে হবে যে এই সেলফযুক্ত প্রোনাউন যারা আছে এদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয়? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তখন। বোঝা গেল? সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে ওই ক্ষেত্রে অবজেক্টের জায়গায় সেলফযুক্ত প্রোনাউন ব্যবহার করতে হয়। আই থাকলে মাইসেলফ, হি থাকলে হিমসেলফ। তাহলে এই এক্সাম্পলে হি এবং হিমসেলফ একজন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, রাইট? আর যেহেতু একজনকেই বোঝাচ্ছে তাহলে এই ধরনের বাক্যের প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত থাকে, এদেরকে পরিবর্তন করতে হয় না, কোনো প্রয়োজনই নেই। কারণ অবজেক্টকে সাবজেক্ট আনো আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাও, ব্যাপারটা একই, রাইট? তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি সেলফযুক্ত প্রোনাউন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যে ভয়েস চেঞ্জের নিয়ম জানি নিয়মগুলি সেম থাকবে, শুধু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, রাইট? তাহলে এবারে লক্ষ্য করো হিমসেলফ আর হিমসেলফ 1 নম্বর অপশন 2 নম্বর অপশন ইতিমধ্যেই বাদ, কারণ এখানে চেঞ্জ করা হয়েছে, হিমসেলফকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইট? এবার থাকলো 3 আর 4 নম্বর অপশন, যে হি ইজ হার্ট বাই হিমসেলফ আর হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। কোনটা হবে? এখানে সমস্যা কোন জায়গাটায় জানো? এই যে হার্ট, হার্ট এমন একটি শব্দ যার 3টি ফর্মই একই, হার্ট হার্ট হার্ট, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। তাহলে এবার আমরা কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে? কারণ ভার্ব 1ও হার্ট, ভার্ব 2ও হার্ট, রাইট?
বোঝার উপায় আছে। লক্ষ্য করে এই বাক্যের সাবজেক্ট কে? হি। আচ্ছা, হি কি? থার্ড পারসন সিঙ্গুলার। বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কি নিয়ম জানি? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অথচ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়নি, এর মানে এটা পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে এই বাক্যটি পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে নেই। পয়েন্ট ক্লিয়ার? আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে পাস্ট টেন্স থাকলে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হেল্পিং ব্যবহার করতে হয়। ভয়েস চেঞ্জের নিয়ম তো তোমাদের জানা আছে। যদি ভয়েস চেঞ্জ নিয়ে সমস্যা হয় বা ভয়েস চেঞ্জ শিখতে হয় তাহলে রিসেন্টলি আমি একটি ভয়েস চেঞ্জের ক্লাস পোস্ট করেছি, তোমরা ইংলিশ গ্রামারের প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসটি দেখে নিতে পারো। ওখানে আমি ভয়েস চেঞ্জকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। বোঝা গেল? হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। চলো এবার কোশ্চেন নাম্বার 26। এবারে কি আছে? মাই ইংলিশ টিচার টট ড্যাশ স্পিক ইংলিশ। অপশন টু, হাউ, হাউ টু, এনি অফ দিস। কোনটা হবে? ভিডিওটিকে পজ করো আর ভাবার চেষ্টা করো। ভাবা হয়ে গেছে? আচ্ছা, প্রশ্নটি লক্ষ্য করো। মাই ইংলিশ টিচার টট ড্যাশ স্পিক ইংলিশ। আচ্ছা, স্পিক কি? ভার্ব ওয়ান। আর আমরা জেনারেলি জানি যে ভার্ব ওয়ানের আগে টু ব্যবহার করতে হয়। টু প্লাস ভার্ব ওয়ান একে ইনফিনিটিভ বলা হয়, রাইট? কিন্তু এখানে এমনটা হবে না। মনে রাখতে হবে বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলির পরে সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করা যায় না, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ হাউ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, কোন কোন সেই ভার্ব? লক্ষ্য করো স্ক্রিনে। আস্ক, এক্সপ্লেইন, টিচ, লার্ন, নো, রিমেম্বার, ফরগেট প্রভৃতি। এই যে ভার্বগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ভার্বগুলির পরে সরাসরি ইনফিনিটিভ ব্যবহার করা যায় না, এদের পরে হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। এবারে প্রশ্ন লক্ষ্য করো, টট আছে। টট কি? টিচের পাস্ট ফর্ম, টিচ, টট, টট, রাইট? আর আমরা কি জানলাম যে টিচ ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে উত্তর কি হবে? মাই ইংলিশ টিচার টট মি হাউ টু স্পিক ইংলিশ। পয়েন্ট ক্লিয়ার হলো? আরো উদাহরণ নাও। আই নো টু সুইম। বলো তো এই বাক্যটি ঠিক না ভুল? কি ভুল খুঁজে পেয়ে গেছো? ইয়েস, এক্স্যাক্টলি। নো ভার্বের পরে সরাসরি ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে আই নো হাউ টু সুইম। পয়েন্ট ক্লিয়ার হলো? আই নো হাউ টু সুইম। এই যে ভার্বগুলির কথা আমি উল্লেখ করলাম এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো, রাইট? চলো এবারে নেক্সট কোশ্চেনে জাম্প করি। কোশ্চেন নাম্বার 27। এবারে কি আছে? ইউ হ্যাড বেটার ড্যাশ দেয়ার। অপশনে কি আছে? গো, টু গো, গোয়িং, গান। কোনটা হবে? স্যার গান হবে। হ্যাড আছে আর আমরা কি জানি? ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি, রাইট? অতটাও সহজ নয়। অতটাই যদি সহজ হতো তাহলে এই ক্লাসে আমি এটি আলোচনা করতাম না, রাইট? চলো বোঝার চেষ্টা করি। এখানে শুধু হ্যাড নেই, হ্যাড বেটার আছে। হ্যাড বেটার মানে কি? হলে ভালো হয় এমন অর্থ বোঝাতে হ্যাড বেটার ব্যবহার করতে হয়। বোঝা গেল? আমাদের মনে রাখতে হবে যে বেশ কিছু কন্ডিশন আছে যেখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। ইনফিনিটিভ তো জানা আছে তোমাদের, ইনফিনিটিভের ক্লাসে আমি এগুলি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইনফিনিটিভ দু ধরনের হয়, ফুল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, আর বেয়ার ইনফিনিটিভ মানে শুধু ভার্ব ওয়ান, এখানে টু উজ্জ থাকবে। বোঝা গেল? তাহলে আমরা কি বলছিলাম যে বেশ কিছু কন্ডিশন আছে যার পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে হ্যাড বেটার। যদি কোথাও হ্যাড বেটার থাকে তাহলে তারপরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, ফুল ইনফিনিটিভ নয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান নয়, শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। তাহলে বাক্যটা হতো যে ইউ হ্যাড বেটার গো দেয়ার। তোমার সেখানে যাওয়াটাই ভালো। তাহলে হ্যাড বেটার গো দেয়ার, এখানে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। এবারে কি আছে? 50,000 রুপিজ ড্যাশ এনাফ ফর মি। অপশন কি আছে? এম, ইজ, আর, এনি অফ দিস। বলো কোনটা হবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর করার জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। কি সূত্র? ফিক্সড টাইম অথবা ফিক্সড ডিস্টেন্স অথবা ফিক্সড অ্যামাউন্ট প্লাস ভার্ব ওয়ান। বোঝা গেল না? মনে রাখতে হবে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট পরিমাণ টাকা বা নির্দিষ্ট পরিমাণ দূরত্বের পরে সব সময় ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। অর্থাৎ ফিক্সড টাইম কোনো নির্দিষ্ট সময় বোঝালে ওকে সিঙ্গুলার ধরা হয়, যেমন 8 আওয়ার্স, 10 আওয়ার্স ইত্যাদি। ফিক্সড অ্যামাউন্ট অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা যদি বোঝায় 10,000, 20,000, 1 লাখ, 1 মিলিয়ন ইত্যাদি। এবং ফিক্সড ডিস্টেন্স অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যদি বোঝায়, যেমন 5 কিলোমিটার্স, 3 কিলোমিটার্স ওয়ে ইত্যাদি ইত্যাদি। তাহলে ফিক্সড টাইম, ফিক্সড অ্যামাউন্ট এবং ফিক্সড ডিস্টেন্স এদেরকে সবসময় সিঙ্গুলার ধরা হয় এবং এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, রাইট? বোঝা গেল? তাহলে এবারে বলো 50,000 রুপিজ ফিক্সড অ্যামাউন্ট, আর আমরা কি বললাম? ফিক্সড অ্যামাউন্ট এর মানে সিঙ্গুলার, এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে এখানে ইজ ব্যবহার করতে হবে। তাহলে 50,000 রুপিজ ইজ এনাফ ফর মি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো কনসেপ্টগুলি? ইয়েস। চলো এবার নেক্সট কোশ্চেনে জাম্প করি। এবারে কি দেখতে পাচ্ছি? টু ওয়াক অ্যান্ড টু সুইম ড্যাশ গুড ফর হেলথ। অপশন কি? আবার এম, ইজ, আর, এনি অফ দিস। এখানে বলো কোনটা হবে? স্যার টু ওয়াক এবং টু সুইম, হাঁটা এবং সাঁতার কাটা। মনে রাখতে হবে দুটি ইনফিনিটিভ যদি এন্ড দ্বারা যুক্ত হয়ে যায় তখন তাকে প্লুরাল ধরা হয় এবং তারপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এন্ড দ্বারা যুক্ত দুটি ইনফিনিটিভ যদি একই বিষয়কে বোঝায় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওদেরকে সিঙ্গুলার ধরা হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়।
কিন্তু জেনারেলি অ্যান্ড দ্বারা যুক্ত দুটি ইনফিনিটিভ যদি দুটি ভিন্ন বিষয়কে বোঝায় তাহলে ওদের পরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে টু ওয়াক অ্যান্ড টু সুইম, হাঁটা আলাদা বিষয় আর সাঁতার আলাদা বিষয়, তাহলে এরা প্লুরাল আর এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে আর অ্যান্সার হবে। তাহলে টু ওয়াক অ্যান্ড টু সুইম আর গুড ফর হেলথ। পয়েন্ট ক্লিয়ার হলো? চলো এবারে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নাম্বার 30। এবারে প্রশ্নটি একটু তুলনামূলক বড়, তাই না? চলো লক্ষ্য করো। আই ইউজুয়ালি ড্যাশ 6 hours a day বাট আই ড্যাশ 8 hours yesterday। অপশনে কি দেওয়া আছে? ওয়ার্ক ওয়ার্ক, ওয়ার্কস ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্কড আর ওয়ার্কড ওয়ার্কড, অর্থাৎ দুটি শূন্যস্থানের জন্য দুটি ভার্ব দেওয়া হয়েছে। আচ্ছা, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আই ইউজুয়ালি, মনে রাখতে হবে ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি এই ধরনের কোনো শব্দ থাকলে সেটি প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে ওয়ার্ক হবে। তাহলে আমরা প্রথম অপশনটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অপশনে লক্ষ্য করো কি লেখা আছে? আই ড্যাশ 8 hours yesterday। yesterday আছে, তোমরা নিশ্চয়ই জানো yesterday, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইন জুলাই, ইন 2020 এই ধরনের যদি কোনো শব্দ থাকে তাহলে সেগুলি পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? তাহলে যেহেতু yesterday আছে এর মানে এটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে কি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হয়, ভার্ব টু ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি হবে? ওয়ার্কড। তাহলে প্রথম অপশন ওয়ার্ক আর দ্বিতীয় অপশনে ওয়ার্ক ব্যবহার করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আই ইউজুয়ালি ওয়ার্ক 6 hours a day বাট আই ওয়ার্কড 8 hours yesterday। আমি সাধারণত একদিনে 6 ঘন্টা কাজ করি, কিন্তু গতকাল আমি 8 ঘন্টা কাজ করেছিলাম। বোঝা গেল? এখানে টেন্সের কনসেপ্ট চলে আসলো, রাইট? ইয়েস, এই ক্লাসগুলোকে তোমরা কন্টিনিউ ওয়াচ করার চেষ্টা করো, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো। যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক বাটন দাবো, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। So my lovely brothers and sisters, this is the discussion of general English MCQs. I hope you have enjoyed the class. You have learned 10 unique English grammar concept, right? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা আবার 10টি প্রশ্ন এবং 10টি ইংলিশ গ্রামারের কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো, right? Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.